वंदे मातरम वंदे मातरम सुजलां सुफलां मलयज शीतलां शस्यश्यामलां मातरम वंदे मातरम। हाय, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে বন্দে মাতরমের এইটুকু অংশ কার জন্য গাইলাম বলুন তো? এটা গাইলাম আমাদের সোনা বাবার জন্য। তো আজকে সন্দীপের ভিডিওর মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি সবার খারাপ লেগেছে, আমার তো অতিরিক্ত খারাপ লেগেছে, সেটা হচ্ছে কি যে সোনা বাবা পটিতে বসে বসে ন্যাশনাল অ্যান্থাম গাইছে, সন্দীপ সেটা আমাদের সাথে শেয়ার করছে এটাই ভেবে যে আমার ছেলে সারাক্ষণই ন্যাশনাল অ্যান্থাম গায়। তো ন্যাশনাল অ্যান্থাম কে কত ভালো করে গাইতে পারলো, কে কত ভালো করে গাইতে পারলো না, তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে ন্যাশনাল অ্যান্থাম গাওয়ার যে ডেকোরামটা আছে, যে নিয়ম কানুনগুলো আছে, সেটা আগে শিখতে হবে, তারপর ন্যাশনাল অ্যান্থাম শিখতে হবে, সে ছোটোবেলা থেকে। তো এটা আমি বুঝলাম যে অ্যাকচুয়ালি সন্দীপেরও দোষ না, কারণ সন্দীপ নিজেই জাতীয় সঙ্গীতের মাহাত্ম্যটা অতটা বোঝেনি। কারণ এর আগেও আমি সোনা বাবাকে দেখেছিলাম যে সোনা বাবা ন্যাশনাল অ্যান্থাম গাইছে বসে বসে ওদের সোফাতে, সেখানে তার বড়দা দিব্যি একদম সুন্দর করে শুয়ে শুয়ে বলছেন হ্যাঁ গাও গাও সোনা গাও। তো সেক্ষেত্রে উনি ওনার ছেলেকে ছোটোবেলায় শেখাতে পারেনি যে ন্যাশনাল অ্যান্থামটা ঠিক কোন সময় কিভাবে গাইতে হবে। সেই জন্য সন্দীপকেও দোষটা ঠিক দেওয়া যাচ্ছে না, কারণ উনি কিন্তু আরও অনেক বেশি শিক্ষিত। সন্দীপ স্কুলে অতটাও পড়াশোনা করেনি, মানে ডিগ্রি তো ওর কাছে নেইও। তো সেই জন্য ওর কাছ থেকে এটা এক্সপেক্টেড থাকলেও কিন্তু মানে ওদের বাড়ির যিনি প্রধান, যে কিনা সমস্ত কিছু শেখাবে, যিনি মোটামুটি ওদের সবার মধ্যে থেকে সবচেয়ে বেশি জানে, সেই হিউম্যান অ্যানাটমি থেকে শুরু করে আরও অনেক কিছু, কবিতা সাহিত্য, হ্যাঁ ওনার কবিতা দারুণ কবিতা। তো সেই কবিতার মধ্যে যে কথাগুলো উনি বলেন সেগুলো মনে ভাব প্রকাশ করেন। তো সেই ভাব প্রকাশের জন্যও কিন্তু যথেষ্ট শিক্ষার প্রয়োজন, প্রকৃত শিক্ষার। তো সেই প্রকৃত শিক্ষায় উনি এইটা জানেন না যে ন্যাশনাল অ্যান্থামটা ঠিক কিভাবে গাইতে হয়। ন্যাশনাল অ্যান্থাম গাওয়ার সময় দাঁড়িয়ে থেকে গাইতে হবে, হাত পা নাড়িয়ে চাড়িয়ে নয়। ন্যাশনাল অ্যান্থাম গাইতে গাইতে আমরা কোনো কথা বলবো না বা কোনো কিছু করবো না, মানে একটা জায়গায় স্ট্যান্ড স্টিল দাঁড়িয়ে আমরা ন্যাশনাল অ্যান্থামটা গাইবো। আর যদি অন্য কেউ গায় তাহলে উঠে দাঁড়াবো। এই ন্যাশনাল অ্যান্থাম আমার ছেলেও পুরোটা একদম স্পষ্ট সুন্দর করে গাইতে পারে, নিজের থেকেই শিখেছে। কিন্তু ওকে আমরা সবার আগে এটা শিখিয়েছি যে এই গানটা গাইলে তোমাকে উঠে দাঁড়িয়ে গাইতে হবে, উঠে দাঁড়িয়ে তোমাকে গাইতে হবে। সেই জন্য এই জিনিসটা ও এত ভালো করে বুঝে গেছে। তাই যখন কখনো কখনো ওর আমাকে বুলি করতে হয় বা ওর বাবাকে বুলি করতে হয়, তখন কি করে, আমরা শুয়ে থাকলে ও জনগণ গাইতে শুরু করে দেয়, বা আমি ক্যামেরা ধরেছি ও জনগণ, আমি বসে আছি জনগণ গাইতে শুরু করে দেয়, সঙ্গে সঙ্গে ওকে স্টপ করিয়ে দিই আর এটা বলি যে এটা এইভাবে গাইবে না। তো গানটা শেখানোর আগে শেখাতে হবে যে গানটা ঠিক কিভাবে গাইতে হবে। তো আজকে এই কথাগুলো আমি ঠিক এইভাবেই বললাম, কারণ আমার মনে হলো সন্দীপ নিজেই জানে না যে জনগণ তার মাহাত্ম্য কী। আর শুধু সন্দীপ নয়, সন্দীপের বাড়িতে হয়তো কেউই জানে না। তো বাড়িতেও সবাইকে জানতে হবে, কারণ তারা না জানলে বাচ্চাকে শেখাবে কি। তো বাচ্চাকে আমরা কোনোভাবে জাজ করছি না, ও জানেই না, ওর তো কোনো দোষই নেই। ওকে কে শেখাবে, ওকে কে পথ দেখাবে? অবশ্যই বাড়ির বড়রা। সেখানে বাড়ির বড়দেরকে সমালোচনা করছি, তাদের ওপর আঙুল তুলছি। আমি সন্দীপের থেকেও এক ধাপ উপরে গিয়ে এগিয়ে ওর বাবার ওপর আঙুল তুলছি যে আপনার শেখানো উচিত ছিল। আপনার ছেলেকে পারেননি, তো নাতিকে যখন দেখছেন সে শুয়ে বসে জনগণ গাইছে, আপনার সেখানে কিন্তু বলা উচিত ছিল যে এই গানটা এরকমভাবে গাইতে নেই। উল্টে আমি ওনাকে আবার শুনেছি বলতে গাও গাও জনগণ গাও, নিজেও শুয়ে রয়েছেন। তো সেক্ষেত্রে আমি জানি এবার ওনার কবিতার মানে খাতার মধ্যে আমার নামটা একেবারে নেগেটিভলি চলে গেল, এর আগেও গেছে, কিন্তু তাও এখন আরও বেশি করে গেল, তাতে আমার কোনো যায় আসে না। তাও যেটা উচিতকে উচিত বলতে আমি 2 মিনিট চিন্তা করব না। তো চলে আসি এবার সন্দীপের ভিডিও সম্পর্কে। এটাই বললাম, আবারও সেই বাচ্চাটি এসছে। তো একটা কথা সন্দীপকে বলবো, সন্দীপের সাথে আমি সহমত পোষণ করছি যে এই যে বারবার করে বাচ্চাটি সোনা বাবার সাথে চলে আসছে, এটা কিন্তু অতিরিক্ত একটা ডেঞ্জারাস জিনিস হচ্ছে। আমি যখন একদম ছোট ছিলাম, ক্লাস 2-এ পড়ি, তখন থেকে
আমি একা একা স্কুলে যাতায়াত করি। একবার মা দেখিয়েছিল, তারপর থেকে আমি একা একা যাতায়াত করতাম, কাছে ছিল স্কুল। সে সময় ক্লাস 2-এ আমার মনে আছে আমার এক বন্ধুকে প্রথম আমার বাড়িতে নিয়ে এসেছি, ক্লাস 2, অনেক ছোট, তাতেই প্রচণ্ড বকা। আর তার বাড়ির থেকেও সবাই, দেরি হচ্ছে না আমার বাড়ি, তারা আমার বাড়িতে এসে আমি মায়ের সাথে আলাপ করেছি, আমার বন্ধু তো না ঠিক বান্ধবী, আলাপ করেছি। তারপর আবার মা তো অবাক, এরকম সেম হয়েছিল। সেই গিয়ে স্কুলে আবার গিয়ে দাওয়া শেখা, ততক্ষণে তাদের সেই বাড়ি থেকে গার্জিয়ান চলে এসছে, যে একটা তো সেও একা একা বাড়ি ফেরে, কিন্তু একটা হিসাব থাকে যে দুপুরবেলা ছুটি হয়েছে, 2টোর সময় ছুটি হয়েছে, 2:10-এর মধ্যে যতই খেলে আসুক 2:10-এর মধ্যে সে বাড়িতে চলে আসবে। তো সেখান থেকে 10 থেকে 15 হয়ে গেলেই চিন্তা মানুষের মাথায় থাকে। যদিও আমাদের ছোটোবেলাটা, আমাদের শৈশবটা অনেক অন্যরকম ছিল। আমাদের পাড়া প্রতিবেশীরা, আপনারা যারা ছোটোবেলায় মনে করে দেখবেন, আমারই মতো এজ গ্রুপ দেখে মোটামুটি একটা আইডিয়া করবেন, তারা জানবেন যে আমরা কীরকমভাবে পাশাপাশি, মানে যেসব প্রতিবেশী ছিল তাদের বাড়িতেই আমরা আমাদের জীবনের অর্ধেক সময়টা কাটিয়ে দিয়েছি। কোনো দিনও সেখানে আমরা এটা ফিল করিনি যেটা আমাদের বাড়ি নয়, বা আমরা এই বাড়ির বাচ্চা নয়, বা আমাদের সাথে তারা যেটা খাচ্ছে আমাদের সেটা একটুখানি দেবে না, বা আজকাল সবচেয়ে যেটা ডেঞ্জারাস সেটা হচ্ছে যৌন নিগ্রহ। সেই যৌন নিগ্রহের মানে আর কি শিকার হতে হবে না, সেটা ভেবেই কিন্তু আমাদের বাবা মারা আরামসে কোথাও যাচ্ছে, এখানে রেখে গেলাম, হ্যাঁ বাচ্চাকে রেখে গেলাম আরামসে, তারাও তখন কোথাও যাচ্ছে বাচ্চাকে রেখে গেলাম। এই বিশ্বাসটা ছিল, যে বিশ্বাসটা কিনা আজকের ডেটে নেই। আর সবচেয়ে বড় কথা, আজকের ডেটে কিন্তু ছেলে মেয়ে, মানে নোংরা যে মানসিকতার মানুষরা রয়েছে, তাদের কাছে ছেলে মেয়ে কোনো ব্যাপার না, তাদের কাছে বয়স কোনো ব্যাপার না, তাদের শুধু নোংরা মানে লালসার থাকে। তারা কি বলবো, মানে বলতে খারাপ লাগছে, তারা কুকুর বিড়ালকেও ছাড়ে না, মুরগিকেও ছাড়ে না। তো সেই রকম একটা সমাজ যখন আমরা দেখছি, সেখানে কিন্তু খুব সাবধান। আজকে তুমি স্কুলে পরিষ্কার জানিয়ে দাও যে কোনোভাবেই যেন বাচ্চা তোমাদের সাথে না চলে আসে। কারণ অবশ্যই সোনা বাবা তো আর একা একা আসে না, শিলা দেবী উনি যান। তো সেক্ষেত্রে এরকম কোনোদিন হলো যে বাচ্চা সেদিন শিলা দেবীর সাথে আসেনি, সোনা বাবার সাথে আসেনি, বাচ্চার বাবা মা কিন্তু জানে যে ও দেরি করে আসছে, তাহলে হয়তো তোমাদের বাড়িতে রয়েছে, ভালো করে কথাগুলো বুঝবে। এরকম প্রচুর ঘটনা ঘটেছে, সেই জন্যই আমাদের কাজ তোমাদেরকে সতর্ক করা, তাই সতর্ক করছি। বাচ্চা, ওই বাড়ির বাচ্চারা, মানে যে অভিভাবক আছে, তারা ভাবে আচ্ছা বাচ্চা দেরি হচ্ছে 8 ঘন্টা আসতে, ঠিক আছে, হয়তো ওদের বাড়িতে গেছে, গিয়ে সময় কাটাচ্ছে, ও ঠিক চলে আসবে, যেরকম তুমি দিয়ে এসছিলে আবার তুমি দিয়ে আসবে। কিন্তু যদি সেরকম হয়, এরকম কোনো ঘটনা ঘটলো যে সেদিন বাচ্চা তোমার সাথে আসেইনি, অন্য কোনো কিছু ঘটলো, ভগবান না করে কোনো কিছু যেন হয়, কিন্তু আমরা আগে বিপদের কথা ভাববো। তোমরা কিন্তু পরিষ্কার এই বাচ্চার ফ্যামিলিকেও বলে দাও যে যাতে স্কুল থেকে তারাই এসে নিয়ে যায়। এইভাবে এত ছোট বাচ্চা ছেড়ে দেওয়া উচিত না। এখন দিনকাল খুব খারাপ, আগে সবার আগে নেগেটিভটা ধরে নিয়ে চলবে, সবার আগে যেসব কুচিন্তাগুলো সেগুলোই মাথায় আনবে, কারণ সুচিন্তা করার মতো এখন আর দিনকাল নেই। খবরের কাগজগুলো, নিউজ চ্যানেলগুলো খুললে এই একটাই কথা বলতে পারি। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমার মনে হলো অ্যালার্ট করে দেওয়া উচিত। তো তারপর চলে আসি যে বিষয়টা, সেটা হচ্ছে গিয়ে তুমি দেখলাম ডিভোর্সের সম্পর্কে বেশ কিছু কথা বললে। তো ডিভোর্সের সম্পর্কে তুমি যে কথাটা বললে সেটার সাথে আমি সহমত, যে প্রতিপক্ষ যা চাইবে আমি সবতেই রাজি আছি। সে যদি কন্টেস্ট চায়, সে যদি যুদ্ধ চায়, লড়াই চায়, তাতেও আমি রাজি আছি। আর সে যদি মনে করে যে মুক্তি চাই, চলো সব কিছু থেকে মানে এগুলোকে সব বন্ধ করে দিয়ে আমরা নিজের মতো নিজের লাইফ বেছে নিই, তাতেও আমি রাজি আছি। আমি এই জিনিসটাই চেয়েছিলাম। তোমার এই উত্তরটা আমার ভীষণ ভালো লেগেছে, তুমি যেভাবে বলেছো একদম। কারণ তুমি তো প্রথমে চেয়েছিলে যে সব ঠিকঠাক হয়ে যাক, সংসার ঠিকঠাক করার। তারাই কি করলো, ফার্স্টে 498 মামলা করলো, তারপর ডিভোর্স কেস করলো। তো এগুলোতে তোমার কোনো হাত ছিল না, তোমার শুধু কি ছিল, তুমি গিয়ে উপস্থিত হয়েছিলে। যখন তারা 498 কেস করলো, তখন তুমিও তোমার যা করার তুমি করেছিলে, ঠিক আছে। তো যাই হোক, সেক্ষেত্রে তাদের এখন শখ মিটে গেছে। তারা যদি মনে করে যে এটা মধ্যস্থতায় আসতে চায় তাহলে খুব ভালো, কিন্তু তাহলে টিনকে বলবো যে টিনের যেসব এজেন্টরা রয়েছে তাদেরকে তৎক্ষণাৎ যাতে এই কথাটা বলে যে এই যে নির্যাতিতা, অত্যাচারিতা, আবার যদি এই কথাগুলোই বলা হয় তাহলে কিন্তু তোমাদের পক্ষে মিউচুয়াল করাটা অসুবিধা হবে। কারণ নির্যাতনের কোনো রকম কোনো
কিন্তু দেওয়া যায়নি, দিতে পারেনি, টিন দিতে পারেনি। সেই জন্যই কিন্তু ওই যেদিন রাত্রে বেরিয়েছিল সেদিন তাহিরপুর থানায় গিয়েও সে কি করেছে না, কোনো দাগ দেখাতে পারবে না, তাই জন্য 498 মামলাটা সে করেনি। কারণ সে ভালো করে জানেন এক্ষুনি যদি আমি এই 498 মামলাটা করি, সঙ্গে সঙ্গে একজন লেডি কনস্টেবল যাবে, আমাকে একটা আলাদা ঘরে নিয়ে গিয়ে বলবে যে দেখাও কোথায় মারের দাগ আছে, কারণ মুখে তো কোথাও মারের দাগ দেখা যাচ্ছে না। আর এই হাত ছড়ে যাওয়াটাকে কোনো রকমভাবে মারের চিহ্ন বলে বা 498A মামলা করা যায় যে আর কি যেরকম ইন্টেন্স সেরকমভাবে কিন্তু দেখাতে পারবে না। তো আজকে দেখলাম সুতোর ভিডিও, তো সুতো সেই জন্যই আর কি টিন করেনি বলছি। তো যেখানে সুতোও বলছিল যে এই যে সন্দীপ যখন ওই রিকভারির সময় তখন যে ও বলেছিল ওর গায়ে হাত তোলা হয়েছে, সেই জন্য ওর কাছে প্রমাণ চেয়েছে। তো আমি তো শুনেছিলাম সন্দীপের মেডিকেল হয়েছে, তো এবার কতটা জোরে মেরেছে যে ক্যামেরা মানে অন থাকা অবস্থাতেই ওরকমভাবে তেড়ে নিয়ে আসছে, সেক্ষেত্রে ক্যামেরা অফ হয়ে যাওয়ার পর সে কতটা জোরে মারলে তবে গিয়ে কেসটা হবে সেটা হয়তো সন্দীপের জানা ছিল না। তাকে নিগ্রহ করা হয়েছে, তাকে আর কি ভার্বালি আর ফিজিক্যালি অ্যাবিউজ করা হয়েছে, সেটাই হয়তো গিয়ে বলেছে। সেটা ঠিকমতো প্রমাণ পায়নি, সেটা বললো কে না সুতো। আমি কিন্তু শিওর নই, আমি কিন্তু তখন শুনেছিলাম যে ওর মেডিকেল টেস্ট হয়েছে আর ওর এফআইআর এই জমা নিয়েছে শুনেছিলাম। এবার সেটা নিয়ে কতদূর কি হয়েছে ওটা নিয়ে ওরা আর এগিয়েছে কি এগোয়নি আমি জানি না, কিন্তু কথাটা সত্যি যে যদি কোনো কোথাও এরকম হাতাপাইয়ের ব্যাপার হয় সেক্ষেত্রে কিন্তু কি দিতে লাগবে না, প্রমাণ। যেমন টিন দিতে পারেনি তেমনিও এই সুতোর হাজবেন্ড সেও কিন্তু দিতে পারেনি, কিন্তু গেছে গিয়ে কি বলেছে, অভিযোগ করেছে আমার আর আমার হাজবেন্ডের নাকি আমরা নাকি ওকে মানে ফিজিক্যালি অ্যাসল্ট করেছি, তারপর হচ্ছে গিয়ে ভার্বালি অ্যাসল্ট করেছি, কিন্তু কিছু দিতে পারিনি। আজকে নিজেই বললো যে এমনি তো মুখে মুখে হবে না, তোমাকে প্রমাণ দিতে হবে। ইয়েস, কিন্তু ও দিনের পর দিন মুখে মুখে আমার হাজব্যান্ডকে, আমাকে, আমাদের পুরো ফ্যামিলিকে ইনক্লুডিং আমার মেয়ে, তাকে দিনের পর দিন ছোট করে গেছে, দিনের পর দিন মিথ্যে অভিযোগ দিয়ে গেছে, কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে যে প্রমাণটা থানায় দিতে হয় সেটা দিতে পারেনি। ও নিজেই নিজের মানে পোল খুলে দিল। তো যাই হোক, আর একটা কথা শুনলাম, প্রথমে বলল যে এখন আমরা সবাইকে একটা সম্মানজনক যেটা বলে সম্বোধনে ডাকছি, আমাদের যদি মতবিরোধও থাকে আমরা সুন্দর করে সেটাকে মিটাচ্ছি। আমি এটা প্রথম থেকেই করতাম, কিন্তু ও যখন আমাকে বা আমার ফ্যামিলিকে উইদাউট এনি প্রমাণ যেসব নোংরামি যে কথাগুলো বলেছে, তো তার উত্তর দিতে গিয়ে তো ওকে আমার ওর মতো করেই উত্তর দিতে হয়েছে, কারণ ও যেরকমভাবে আমাকে উত্তর দেবে আমিও তো সেরকমভাবে উত্তর দেব। তো যাই হোক, সেখানে একটা কথা বলল যে এখন আমাদের এখানে বেশ কিছু অতি জ্ঞানী ব্যক্তিরা এসছে যারা কিনা অনুমান করার জন্য বা হয়তো হতে পারে এগুলো বলার জন্য নাকি তারা কেস অবধি করতে পারে। কে এই মর্কট? ও বললেই হয়ে যাবে? অনুমান করার জন্য কেস হয়ে যায়? কোনোদিনও হয় না। এই সুতো হঠাৎ করে ওকে এত ভয় পাচ্ছে তার কারণটা বুঝতে পারছি, কারণ ও তো বলে রেখেছে না, ওপেন থ্রেড কালচারে কালো চিঠি পাঠিয়ে দিয়েছে যে একটু বাড়াবাড়ি করবে তোমার সমস্তটা খুল্লা দিয়ে দেবো। তো সেই জন্যই নাকি ও এখন নাম নিতে পারছে না। কিন্তু অনুমান করার জন্য আমাদের ভারতীয় সংবিধানে কোনো এরকম আইন নেই যে আমাদেরকে সেখানে সেই আইনের আওতায় এনে প্রশ্ন করবে যে আপনি কেন ওর সম্পর্কে কোনো অনুমান করছেন। আমরা তো বলেই দিচ্ছি অনুমান করছি, হতে পারে হয়তো। এই যেমন কিনা আমিও কিন্তু বলেছিলাম যে শিলাদেবীর বৈবাহিক জীবনের প্রথম দিকে প্রায় 2-3 বছর পরেই ওর মনে হয় বলেছিল, 2 বছর আর টাইমটা বলেনি, কিন্তু বলেছিল যে বিয়ের পরপরই ওনাদের বাড়িতে ডাকাতি হয়েছিল, আর শিলাদেবীর বাপের বাড়ির গয়নাগুলো সব খোয়া গেছিল, ডাকাতি হয়ে গেছিলো, চুরি হয়ে গেছিলো। আমি বলেছিলাম তাহলে ওদের তারপর যে এই যে দীর্ঘ সময়, এই যে দীর্ঘকালের যে ওদের দাম্পত্য জীবন, সেই দাম্পত্য জীবনে ওইগুলো চুরি যাওয়ার পরে কি উনি আর কোনো কিছু বানাননি? তো এরকম তো হয়, মানুষ বছরে বছরে জিনিস বানায়। তো সেক্ষেত্রে আমি বলেছি যে হতে পারে, মানুষ তো এখন প্রত্যেকটা মানুষ আছে যারা 1 বছর 2 বছর অন্তরই টাকা জমিয়ে, এখন তো সব বড় বড় দোকানগুলোতে, সোনার দোকানগুলোতেই ইএমআই ফেসিলিটি দিয়ে দিয়েছে। ইএমআই তো পরের কথা, আগে হচ্ছে আপনি টাকা জমান, প্রত্যেক মাসে করে জমান, আপনি 12 মাস জমাবেন,
13 মাসেরটা ওরা দেবে, দিয়ে আপনি সেখান থেকে যা টাকা জমলে একটা গয়না কিনুন। এরকমভাবে মানুষ গয়না কেনে। তো ওদের ওখানে যারা ওরা গ্রামের দিকে সেই সব ফেসিলিটি নেই, কিন্তু এইসব টুকটাক ছোটো ছোটো ফেসিলিটি কিন্তু ওখানকার শ্যাকরারাই দিত। যে ঠিক আছে একটা জিনিস বানালো, ঠিক আছে সারা বছরে আপনি টুকটুক করে টাকা দিলেন, এক বছর বানালো, অন্য বছর বানালো। আমি বললাম যে মানুষ চাইলে বানাতে পারে। আমি কিন্তু এটার ক্ষেত্রে আমি হয়তো বলেছি, সেটাতে ও কি বলে দিল, আমি নাকি স্টেটমেন্ট দিয়েছি যে উনি প্রত্যেক বছর একটা করে গয়না বানিয়েছেন। নিজে কথা শোনে না, নিজে কথা বোঝে না, কি বলতে হচ্ছে কি বলছি না শুনেই অন্যের কথা শুনে কথা বলে। তাই জন্য বেশি মানে ভাট বকে ফেলে। মানে আস্তে আস্তে বললেই যে সে কথাটা ঠিক হয়ে যাবে, ভাট হবে না, এরকম তো কোনো মানে নেই। আমি কিন্তু পরিষ্কার বলেছি, এত বছরের যাদের দাম্পত্য জীবন তার কি একটাও সোনা গয়না ছিল না? মানুষ তো বছরে বছরে মানে সারা বছরে একটা একটা করেও অনেক জমাতে পারে, জমিয়েছে বলিনি কিন্তু। তো নিজে বাংলায় MA আবার বিএড, হাফ বিএড করা পাবলিক, সে কথা নিজে মানে বোঝে না। সে আবার বলছে যে হয়তো অনুমান করার জন্য তার কি না কি হয়ে যেতে পারে, হয়তো অনুমান করার জন্য একমাত্র এই সুতোরই হতে পারে, কারণ তার অনেক কিছু, অনেক গোপন রাজ, সেগুলো একটা মানুষের কাছে মানে এই মর্কটের কাছে গচ্ছিত রয়েছে। শুধু মর্কট কেন, এরকম অনেকেরই রয়েছে। তো সেক্ষেত্রে নিজে বেশি সতী সেজে অন্যের কথা যদি বলতে যাও, তাহলে সেটা সে বলে দেবে, এইভাবেই বলেছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমিও যেটা বলেছি, আমি বলিনি যে উনি প্রত্যেক বছর বানিয়েছেন, আমি বলেছি যে চাইলে মানুষ বানাতে পারে, বানাতেই পারে। এরকম অনেকে আছে যেমন বছর বছর প্রত্যেক বছর টাকা জমিয়ে তারা ঘুরতে যায়, তেমন কিছু মানুষের যাদের সোনা গয়নার আছে সব, তারা এরকম করে টুকটুক করে গয়না বানায়। আর এই যে বললো যে ওদের কাছে কি ইনকাম ছিল, কি ছিল, ওই পাতা খুলে কত টাকা হয়, যত টাকাই হোক না কেন, মানে মানুষের কি প্রত্যেক বছর যারা আর কি বানায় তাদের কি প্রত্যেক বছরে কি 50-60 হাজার টাকা দামের গয়না বানাতে হবে? একটা ছোট কানের দুল, একটা কোনো বছর একটা নাকের ফুল, কোনো বছর একটুখানি পায়ের তোড়া, রূপরি পায়ের তোড়া, কি এরকম টুকটাক জিনিস, হ্যাঁ, হাতে মনে হলো একটা চুড়ি বানাতে পারে না? নিশ্চয়ই পারে। এই কানে দুল, ওই কানে দুল, এই আংটি, সেই আংটি মানুষ বানাতে পারে, সেটাও কিন্তু সোনা বানানো। সেইগুলো যখন একসাথে জড়ো হবে, সেই সোনাটা আজকের ডেটে অনেক দাম। ওনার যখন বিয়ে হয়েছিল তখন থেকে যদি উনি প্রত্যেক মানে সময় সময় অন্তর গিয়ে কিছু কিছু করে একটা করে সোনা গয়না বানিয়ে থাকেন। আমি সেটাই বলেছি যে উনি কি বানাননি? প্রত্যেক গ্রামের মানুষ, ওনাদের তো একটু সোনা দানার শখ আছে। আর এই যে ওনার যে সব স্ত্রীধন খোয়া গেল, তারপর কি ওনার বাবা আর একটাও কিছু মেয়েকে দেয়নি? বাবা বা মা কিচ্ছু দেয়নি? এটা কি হতে পারে? তখন ওনার বাবা বেঁচে ছিলেন, তখন বেঁচে ছিলেন যখন ওনার সব গয়নাগুলো ডাকাতি হয়ে গেছে। তারপর কি মেয়েকে দেয়নি? নিশ্চয়ই দিয়েছে। এই সন্দীপের দিদিমা যখন মারা গেল, তখনও ওনার ঝুলি থেকে বেশ কয়েকটা গয়না বেরিয়েছে। তার মধ্যে একটা দিয়েছে সন্দীপের দিদিকে, একটা সন্দীপের মামাতো বোনকে, একটা টিনকে আগেই দিয়ে দিয়েছিল শুনেছিলাম। তাহলে সেই গয়নাটা টিন কেন এখন ফেরত দিয়ে দিচ্ছে না? ও তো ওদের পরিবারের আর বউ নেই, তাই না? ওটা তো অ্যাকচুয়ালি সোনা বাবার বউয়ের পাওয়ার কথা। দিয়েছিলই তো দিদিমা এই জন্য যে তুমি পড়বে, তারপর আবার কি করবে, তোমার যদি মেয়ে হয় মেয়েকে দেবে, বা ছেলে হয় ছেলেকে দেবে, কাউকে একজনকে দেবে। সেগুলো তো সোনা বাবার, তো ওটা সোনা বাবার বউয়ের তো পাওয়ার কথা। দিয়ে দিক, এখন ফেরত দিক, ও তো আর ওদের ফ্যামিলির বউ না, তাই না? তারপর হচ্ছে গিয়ে ওর যে আরেক মামা আছে, মামার মনে হয় ছেলে আছে না মেয়ে আছে, তাকে দিয়েছে। মানে ওদের যত ভাই বোন আছে তাদেরকে একটা একটা করে দিয়েছে। এই সময়ও উনি যখন মারা গেছেন তখনও ওনার ঝুলি থেকে এতগুলো সোনা বেরিয়েছে। তাহলে সেই সময় উনি মেয়ের সব হারিয়ে গেছে, মেয়েকে আর কিচ্ছু দেয়নি তারপর থেকে? ওদের মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল, খুবই ভালো ছিল। মেয়ে মায়ের কাছে ছিল, মা আসতো, সেই কাল হলো সব কখন? ইউটিউব করে টাকা পয়সার বাকরা নিয়ে, সেখান থেকেই হলো কাল। তো যাই হোক, যেটা বলছিলাম, এবার হচ্ছে গিয়ে বলছে যে টিন যে গয়না চুরি করে নিয়ে গেছে, এই কথাটা বড় অবান্তর। কারণ সে সময় তার এক হাতে নোড়া আর এক হাতে কি ছিল না, ট্রলি ছিল। তো সেই ট্রলির মধ্যে কি ছিল সেটা তো কেউ দেখেনি। যেই আমরা ওকে কেন মিথ্যাবাদী বলছি, কারণ ও নিজে যখন মুখ খুলেছে তখনই মিথ্যে কথা বলেছে। যখন প্রথম সামনে আসলো এই ঘটনার পর, তখন কি বলল যে আমি এক কাপড়ে ওখান থেকে ওই অশান্তির রাত্রে বেরিয়ে এসেছি। তখন কিন্তু বলেনি যে আমার সাথে ট্রলি ব্যাগ ছিল।
কিচ্ছু ছিল না, বলেছে এক কাপড়ে বেরিয়ে এসেছি। এক কাপড়ে বেরিয়ে আসার মানে কি? মানে কি? পরবর্তীকালে যখন শোনার কথা উঠলো, যখন সন্দীপরা সঙ্গে সঙ্গেই তো একটা কল রেকর্ডিং হয়েছিল না, সন্দীপ সেটা দিয়েছিল না, যেখানে টিনের বাবা আর সন্দীপের বাবা কথা বলছে। সেখানে টিনের বাবাকে সন্দীপের বাবা জিজ্ঞাসা করছে যে ওতে গয়নাগুলো নিয়ে গেল, গয়নাগুলো যে নিয়ে গেছিল তো সেটা ঠিক আছে তো? তো সেখানে ওর বাবা বলছে গয়না নিয়েছে, জানতাম না তো, কোথায় গয়না নিয়েছে? ও কি ওর গয়না নিয়েছে? তখন ওর সন্দীপের বাবা বলছে যে হ্যাঁ ওর গয়না তো নেবেই, কিন্তু ওখানে আরও গয়না ছিল, ওখানে আরও গয়না ছিল। তখন তো কই টিনের বাবা সেটা অস্বীকার করলো না, অস্বীকার করলো না তো সেটা। তো তখনই তো জানা গেছে যে ও গয়না নিয়েছে। তখন বাধ্য হয়ে টিন কি বললো যে এই যে শাখা বাঁধানোটা আমার শ্বশুরমশাই দিয়েছিল সেটা নিয়েছি, আর কি আমার এই যে বাবার চেন দিয়েছিল সেটা নিয়েছি, এই নিয়ে গেছি, আর ওই যে হাতে আংটি ফাংটি যা ছিল সেটা। তো ও যখন জানে ডকুমেন্ট সদ্য গেছে বেরিয়ে, তার মানে এই বাড়িতে ও আর আসবে না, ও আর এদের সাথে সংসার করবে না, তাহলে এই শাখা বাঁধানো যেটা সন্দীপের বাবা দিয়েছিল সেটা কেন খুলে রেখে দিয়ে গেল না? কেন খুলে রেখে দিয়ে গেল না? যে এখন তো আর উনি তো আর ওর শ্বশুর থাকবে না, তাহলে তার দেওয়া মুখ দেখে যে দেওয়া শাখাটা সেটা তো দিয়ে যাওয়া উচিত ছিল, ওটা তো দিয়ে যায়নি। আচ্ছা, স্ত্রীধন হিসাবে নিয়ে গেছে, মানছি, চলো তাই ওকে দিয়েছে, ও নিয়ে গেছে। এমন কিনা সন্দীপের দিদিও কিন্তু একটা দারুণ দেখতে নেকলেস দিয়েছিল, সেগুলো ওর স্ত্রীধন, কিন্তু নিয়ে তো গেছে। আর তাহলে কেন বললো যে আমি খালি হাতে এসছি? আর একটা রাত্রে যখন তার বর মানে বর 2 টাকার চুল্লু খেয়ে এসে যখন এসে মারে, 10 টাকার চুল্লু খেয়ে এসে যখন মারে, তখন কোনো বইয়ের মাথায় থাকে না যে সে কি নেবে। তাহলে এখানেই আমি বলবো যে তাহলে তখন তোমার মাথায় ছিল না, তুমি আগেই টুকটুক করে সরিয়ে দিয়েছো, যেটা কিনা কবিতার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন কে না সন্দীপের বাবা, যে একজন পাহারা দিচ্ছে আর একজন খুঁড়ছে, একজন পাহারা দিচ্ছে একজন খুঁড়ছে, তখন বারবার ঘন ঘন শুধু টয়লেট পাচ্ছে, ওই বাড়িতে যেতে ইচ্ছা করছে। তো সেই সময় সমস্ত কিছু আগেই চলে গেছিল, সেই জন্যই এই কথাটাও বলেছে যে রাত্রিবেলা যখন অশান্তি হচ্ছিল তখন আমি সোনা নিইনি, মানে আমি আগেই সোনা পগার পার করে দিয়েছি। এটা আমরা কবিতার মাধ্যমেই শুনে নিয়েছি। তাহলে কেন, যদি সত্যি ও শুধু নিজের স্ত্রীধন নিয়েছে, তাহলে প্রথমেই বলা উচিত ছিল যে আমি ওখানে আর ফিরবো না, আমি আমার যা সোনা গয়না ছিল আমি নিয়ে চলে এসেছি, আমার ডকুমেন্ট সমস্ত নিয়ে চলে এসেছি, আর ওখানে আমি ফিরবো না, আর আমাকে বলবেন না ওর সাথে আর কোনো আমার সম্পর্ক নেই, ও এই বাজে ওই বাজে সেই বাজে, যা নয় যা হোক তা হোক বলতো। তো তখনই তো বলেছিল, তো তখন এই কথাগুলো এরা কিছু শোনেনি, টিনের মিথ্যে কথাগুলো শোনেনি। তো এই কথাগুলো আবারও উঠছে কারণ টিনের এজেন্টরা বারবার করে তুলছে। তো আমি বলবো এই কথাগুলো এখানেই থেমে যাওয়া উচিত আমাদের তরফ থেকে, মানে সন্দীপের তরফ থেকে, টিনের তরফ থেকে, দুই তরফ থেকে একদম। তো সেক্ষেত্রে আমি টিন তুলছে না কথাগুলো, কিন্তু টিনের যারা এজেন্টরা, যাদেরকে টিন দীর্ঘদিন ধরে দিয়েছে, কোথায় কমিউনিটিতে দিয়েছে, দিয়ে তাদের চ্যানেলগুলো গ্রো করেছে, এখন ওদের মধ্যে এই অশান্তিটাকে নতুন রূপ দিয়ে নবরূপে আবার বিক্রি করতে চাইছে। এখানে এখন টিনকে অনেক সময় নেগেটিভও সাজানো হচ্ছে, কিসের জন্য? যাতে এই কন্ট্রোভার্সিটা জিয়ে রাখা যায়। তো সেই জন্যই বলছি যে সমাধানের পথ আসবে না, বেরোবে না। টিনকে বলবো তারা তোমার কথা শুনবে না, কিন্তু যাদের তুমি কমিউনিটিতে দিয়েছিলে তোমার অ্যাটলিস্ট এটা বলা উচিত যে এরা কি বলছে না বলছে তাতে আমার কোনো যায় আসে না, এদের কথা কোনো ব্যাপার নেই, আমি কিন্তু মিউচুয়াল ডিভোর্সটা চাইছি। মিউচুয়াল মানেই হচ্ছে গিয়ে পুরনো যা হয়ে গেছে, তোমার কি ভুল ছিল, আমার কি ভুল ছিল, মানে আমাদের 14 গোষ্ঠীর কি ভুল ছিল, সব ভুলে যাবে, ভুলে যাও, ভুলে যাও। তো সেক্ষেত্রে যদি দেখো সন্দীপ তো কাউকে তার কমিউনিটিতে তুলে মানে বাড়িয়ে দেয়নি, এগিয়ে দেয়নি, তাই না? যদিও সন্দীপ একজনের নাম এতবার করে বলেছে, এখন সে এখন যা বলছে ওই পাশের দেশ থেকে সব সন্দীপকে চুপচাপ শুনতে হবে, কারণ দর্শকদের সামনে ওই পরিবেশন করেছে থালায় করে, তাই না? তো সেক্ষেত্রে বলছি যে তোমার কিন্তু তুমি সবাইকে আমার পাশে থেকো, কাছে থেকো, এইগুলো করেছিলে, তাদের সাথে অতিরিক্ত বন্ধুত্ব করেছিলে, তারপর কি করেছিলে, কমিউনিটিতে তুলেছিলে। তাহলে তারা এখন আবার যদি এমন এমন কথা বলে, সেখানে যদি সন্দীপের আবার মনে হয় যে এই তো আবারও মানে নিজেও মানে যা করেছে অন্যায় করেছে, তারপর যা হোক আমরা একটা রাস্তায় আসছি, এই তো আবার আমার নামে, আমার মায়ের বাবার নামে, আমার
মানে পরিবারের নামে আবারও এরা নোংরা অ্যালিগেশন দিচ্ছে। না তাহলে আমি দেবো না, তাহলে হয়ে যাক, আসো দেখি কত আছে দম। সন্দীপ তো বললো যে আমি কিন্তু কন্টেস্টেও রাজি রয়েছি। তাই আমি একটাই কথা বলবো টিমকে, তোমার যেহেতু ভালোবাসার মানুষ, তাদের তুমি বার্তা দাও যে যা হয়েছে হয়েছে, তোমরা যদি আমার ভালো চাও তাহলে তৎক্ষণাৎ মানে ভিডিও কেন করবে না, কিন্তু পুরোনো জিনিসগুলো তোলা বন্ধ করো। এখন নতুন ভিডিওর মধ্যে ফ্রেশ কি দেখা যাচ্ছে সেগুলো নিয়ে বলো, পুরোনোগুলো ছেড়ে দাও, ঠিক আছে? তো যাই হোক, আজকে সুতোর ভিডিওর মধ্যে দেখলাম ও খুব সন্দীপের মা মানে শিলা দেবীর ড্রেসিং সেন্স নিয়ে কথা বলছে, ড্রেসিং সেন্সের মতো গয়না পরার সেন্স নিয়ে কথা বলছে। সত্যি কথা বলতে ওর নিজের কোনো ড্রেসিং সেন্স রয়েছে? ওই যে সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার যে কথাগুলো ওঠে, সেখানে এক একটা ড্রেস পরেছিল, দেখেছিলেন? জন্মদিনে একটা ড্রেস পরেছিল, স্লিটেড ড্রেস পরেছিল। ওই আমাকে স্লিটেড ড্রেস পরতে দেখেছে না, তখন থেকে তো ওর খুব ইচ্ছা ছিল, চুল ছিল, সেই জন্যই তো সেই স্লিটেড ড্রেস দেখছিলেন। একটা জন্মদিনে মানুষ গেছে যেখানে কিনা ফ্যামিলি সবার সাথে, ওইরকম একটা ড্রেস, ওটা একটা কোনো ক্লাবিং করতে যায়, যারা ক্লাবিং করতে যায়, কোনো ডিস্কোথেক যাচ্ছে, কোনো বন্ধুদের কোনো বন্ধুর জন্মদিনের পার্টি যাচ্ছি, সেরকম পরে মানুষ, যেখানে তার হাজব্যান্ড আর ওয়াইফ দুজনের তো সাজটা সেরকমভাবেই হওয়ার দরকার, তাই না? একটা অনুষ্ঠান আমরা যখন একটা জায়গা হোস্ট করছি, এটা আমাদের একটা অনুষ্ঠান, সবাইকে আমাদের নেমন্তন্ন করেছি, সেখানে আমাকে আমার বরের সাথে সামঞ্জস্য রেখেই সাজতে হবে। সেখানে ওকে যেন মনে হচ্ছে সেই কোনো ডিস্কো থেকে তো না, মানে ওই ধরুন লাউঞ্জ ফাউঞ্জে গিয়ে নাচবে, বা কোনো মাচায় উঠে যেরকম নাচে হিন্দি গানের মধ্যে, সামনে গান গাইছে একজন আর পেছনে যারা নাচে তারা যে ধরনের ড্রেস পরে, সেই ধরনের ড্রেস পরে ওইরকম একটা রেস্টুরেন্টে গেছে। যার নিজের কোনো ড্রেসিং সেন্স নেই, সে শিলাদেবীর মতো একজন পুরো ছাপোষা ঘরোয়া বউ, তাকে শেখাচ্ছে। এগুলো সাধারণত মানে আমাদের শাশুড়ি মাদেরকে আমরা হয় আমার ননদ শেখাবে বা আমি শেখাবো। তো শিলাদেবীর কেউ নেই, না নিজের মেয়ে আছে শেখানোর মতো গাইড করার জন্য যে এখন হালফিলে কি ফ্যাশন চলছে, না বৌমা আছে। তো এরপর যদি আবারও বৌমা আসে কোনো, সে হয়তো শেখাবে, আর না হলে উনি দেখতে সবাইকে দেখতে অবজার্ভ করতে যদি উনি করেন, আমি জানি করেন না, উনি ওনার মতো করেই চলেন, তো সেক্ষেত্রে হয়তো উনি শিখবেন। আর যদি নাও শেখেন, কোনো ব্যাপার নয়, ওনার ইচ্ছা, ওনার আছে। যদি ওনার যে কটা চুড়ি বেঁচে রয়েছে সব কটা একসাথে পরে নেবো, সেটাও ওনার ইচ্ছা, করতেই পারে। সেক্ষেত্রে আমরা ওনাকে জাজ করব না, কারণ উনি মানে সেই রকম যে যারা আর কি ইনফ্লুয়েন্স করে, বা যারা আর কি নিজেদের সাজ দেখিয়ে আমাদেরকে বলে যে আমি এরকম সেজেছি, তোমরা এরকম লুক ক্রিয়েট করতে পারো, সেই রকম কোনো ব্যক্তিত্ব নয়। যদি হতো তাহলে জাজ করাটার সাজতো। উনি একজন সাধারণ মা, যে তার ছেলের ব্লগের মধ্যে অ্যাপিয়ারেন্স দেয়, ছেলে এর আগে মেয়ে দিয়েছে, বা ছেলে মেয়ে বৌমা একসাথে সব দিয়েছে, ওরকম একজন মহিলা। সেক্ষেত্রে যে নিজে, যার কোনো ড্রেসিং সেন্স নেই, কোনো গয়না পরার সেন্স নেই, সে বলছে আমি মান্তাসা হলে একটা পরতাম, আমি চুড়ি হলে একটা পরতাম, তুই কি পরতে সেটা দিয়ে কি যায় আসে রে? মানে এটা একদম ভালো লাগেনি, একেবারে ভালো লাগেনি তোর এই বিষয়টা। আর সবসময় নিজেকে দিয়ে কেন বিচার করিস যে আমি এটা পড়তাম, তুই যেটা পড়ছিস সেটাই সর্বশ্রেষ্ঠ, এরকম তো কোনো ব্যাপার নেই না। তো ওনার মনে হয়েছে উনি প্লাস্টিকের কলার সাথে অরিজিনাল শাখা সোনার দিয়ে বাঁধানো উনি করেছেন, ওনার ব্যাপার। এটা ওটা সেটা তুই দেখ না, তুই তোর বাড়ির লোকদের দেখ না, তাদেরকে গাইড কর। সব কিছুতে নিজের কাছে নিজের ওপর টেনে নিয়ে এটাকে বলা, এইটাও কোনো সমালোচনা হলো না। আমি কি করি, মানে আমি হচ্ছি প্যারামিটার, আমি হচ্ছি বেঞ্চমার্ক, আমি যেরকম করছি সবাইকে সেরকম করতে হবে। এটা কোনো সমালোচনা বা কোনো সমালোচকের কাজ নয় যে তোর হাতে মান্তাসা পড়তিস, তুই এই হাতে ওটা পড়তিস, এই হাতে সেটা পড়তিস, সেটা কোনো বড় কথা নয়। বড় কথাটা এটাই যে সমালোচনার কথা এটাই ছিল যে আজকে ওনার যদি বৌমা থাকতো বা ওনার যদি মেয়ে থাকতো তাহলে গাইড করে দিত। উনি হালফিলের ফ্যাশন জানে না, গ্রামের দিকে এরকমই হতো, যার যত গয়না আছে কোনো বিয়ে বাড়ি পড়লে সব একেবারে শো অফ করার জন্য গয়নার সব পরে যেত, সেটা হতো। গ্রামে কেন বলবো, শহরেও হয় এখনো, অনেক বিয়ে বাড়ির বাইরে দেখি পুলিশি পাহারা থাকে, কারণ সেরকম ওই রকম লেভেলের গয়না রয়েছে, কোটি কোটি টাকার গয়না পরে রয়েছে। আর এই 15 লক্ষ টাকার গয়না সম্পর্কে একজন খুব সুন্দরভাবে কমেন্ট করে দিয়ে গেছে, যার কিনা এরকম একটু অনেকদিন আগে বিয়ে হয়েছে। তিনি বলেছেন তার বাপের বাড়ির থেকে কয়েকটা গয়না, উনি সেগুলো যেগুলো নিজে বানিয়েছে সেগুলোও নয়,
কয়েকটা যেগুলো বাপের বাড়ি থেকে ছিল সেগুলো ওনার কৌতূহল বশত যে আজকের ডেটের এর মার্কেট প্রাইস কত হতে পারে, সেখানে তার মধ্যে একটা মান্তাসার উল্লেখ ছিল, যদিও মান্তাসাটাতে অনেকটাই সোনা লাগে, বলছে কোটি ছাড়িয়ে গেছে, বলছে প্রায় কোটির মতো হবে আপনার যা গয়না আছে এখানে। সেখানে ওর মায়ের কাছে 15 লক্ষ টাকার গয়না থাকতে পারে না, এটা বলাটাই মানে যারা বলছে তারা গয়নার সম্পর্কে কিচ্ছু জানে না, পুরোনো মানে সোনার সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই, কোনো আইডিয়া নেই। আমার আছে, তাই জন্যই বললাম। যাই হোক, সন্দীপকে একটাই কথা বলবো, সোনা বাবাকে ন্যাশনাল অ্যান্থাম শিখিয়েছো, কিন্তু সেটা কোথায় কখন গাইতে হবে সেটা শেখাও। আর এই অবশ্যই বন্দে মাতারাম শেখাও, সারে জাহাজ সে আচ্ছা শেখাও, এইগুলো শেখাও যেগুলো সবসময় গাইতে পারবে, তার জন্য শোয়ার বসার কোনো বাধা থাকবে না। তো চলুন, এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। টাটা।